হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো গল্পটি শুরু হয় এবং আমাদেরকে স্টাডি রুমের দৃশ্য দেখানো হয়। স্টাডি রুমের ভেতরে আমাদের এমসি কথা বলছিল। তোমাকে ঠিক আমার মতোই করতে হবে। আমি যেমন করছি, যেমন লিখছি, ঠিক সেভাবেই দেখো। আমি কিভাবে লিখছি সেটা দেখো এবং সেইভাবেই তোমাকে লিখতে হবে। এই জিনিসটা তোমাকে অনেকবার কপি করতে হবে, বারবার লিখতে হবে। তখন আমাদের মেয়েরা বলে, ঠিক আছে, শুধু এটুকুই করতে হবে তো, তাহলে ঠিক আছে। এই সময় নোর সবকিছু লক্ষ্য করছিল, আর মিউ তো সবসময়ই মজায় থাকে। তখন আমাদের সিগমা মেয়ে বলে, এর হাতের লেখা আমার মায়ের থেকেও খারাপ আর একেবারে বাজে। মিউ আমাদের এমসিকে বলে, ড্যাড, দেখুন তো আমি কিভাবে লিখেছি। দেখুন, আমি ঠিকভাবে লিখেছি না? আমাকে তো এমনভাবেই লিখতে হবে, তাই তো? তখন আমাদের এমসি বলে, আমার একটু কাজ আছে আর আমাকে তোমাদের মাকে কিছু জিনিস দিতে হবে। সে দিতে চেয়েছিল, কিন্তু আমি সেটা দিতে ভুলে গেছি। এই বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। তখন আমাদের সিগমা নোর বলে, আমাদের বাবা কি একটু বোকা নাকি? ওর কি মাথার ভেতরে একটু কম বুদ্ধি আছে নাকি? তখন মিউ বলে, দেখো তো, তুমিও তো খুশি হচ্ছ, কারণ বাবা তোমার নামও লিখে দিয়েছে। এরপর নোর বলে, না, আমি খুশি হচ্ছি না, আমি খুশি নই, আর আমি এত সহজে খুশিও হব না। এরপর আমাদের নোরের মুখ দেখানো হয়, যেটা একটু লাল হয়ে যাচ্ছিল, মানে সে একটু ব্লাশ করছিল। তখন আমাদের মনে হয় সে এমসিকেও পছন্দ করে, কিন্তু ওইভাবে নয়, বাবার মতো করেই পছন্দ করে। এরপর আবার ক্যাসেলের দৃশ্য দেখানো হয়। সেখানে আমাদের মেয়েটি কুইন তার বোন সেখানে এসে পৌঁছায়। ক্যাসেলের ভেতরে এক রেড ড্র্যাগন উপস্থিত থাকে। এই রেড ড্র্যাগনের নাম ঈশা মেলকাভে, আর সে একজন রেড ড্র্যাগন কুইন। আমরা তাকে ঈশা বা রেড ড্র্যাগন কুইন বলেই ডাকব। এরপর রোজ সেখানে এসে বলে, সিস্টার, অনেকদিন পরে দেখা হলে তোমার। তুমি কোথায় ছিলে? তোমাকে খুব মিস করছিলাম। তখন রেড ড্র্যাগন বলে, সিস্টার, তুমিও তো অনেকদিন পরে দেখা দিলে রোজ। এই সময় তুমি অনেক বড় হয়ে গেছো। সে বলে, আমি কি এতটা বড় হয়ে গেছি? আপনার থেকেও তো বড় হইনি, তাহলে আপনাকে কেন এমন মনে হচ্ছে? এরপর সে বলে, তোমার স্বামী তো জেগে উঠেছে, তাই না? আমি তার সাথে দেখা করতে চাই। সে এখানে আশেপাশে কেন দেখা যাচ্ছে না? ও কোথায় আছে? তখন রোজ বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং বলে, আমার স্বামীটা একটু অসুস্থ চলছে, তাই সে আপনাকে আশেপাশে দেখা যাবে না। আমিও ওর সাথে খুব কমই দেখা করি। তখন সে বলে, কি বাজে ব্যাপার, আমি তো দেখতে চেয়েছিলাম কোন ড্র্যাগন আমার বোনকে কিডন্যাপ করেছিল। এরপর সে বলে, ড্র্যাগনের যে বন্ডিং হয় সেটা খুবই বিরল, আর বেশিরভাগ সময় লাভের উদ্দেশ্যেই করা হয়। কিন্তু তোমাদের বন্ডিংটা একটু আলাদা, তোমার স্বামীর কারণে, আর তোমরা দুজন খুব দ্রুতই বাচ্চাও করে ফেলেছ, একেবারে আলোর গতিতে। আমি তো বুঝতেই পারিনি যে তোমরা একে অপরকে এতটা ভালোবাসতে। তখন রোজ বলে, তাড়াতাড়ি বাচ্চা হওয়া মানেই যে সম্পর্ক ভালো, এমনটা আমি মনে করি না। আমি ওর সাথে কখনোই অ্যাটাচড ছিলাম না, ভবিষ্যতেও হব না, এখনও নই। তখন রেড ড্র্যাগন বলে, এখনও একেবারে আগের মতোই আছে। বাইরে থেকে নিজেকে শক্ত দেখায়, কিন্তু ভেতরে ভেতরে ওকে পছন্দ করে। এই হলো সত্যি কথা। এরপর রোজ বলে, চলো ঠিক আছে, অনেকদিন পর দেখা হয়েছে, তাই এখন আমাদের গার্ডেনের দিকে যাওয়া উচিত। হালকা গল্প করব, চ্যাট করতে করতে হাঁটব, আর সময়টা ভালোভাবে কাটাবো। এদিকে দূর থেকে আমাদের এমসি টেলিস্কোপ দিয়ে এসব দেখছিল এবং বলছিল, ওহ, এটাই তাহলে রোজের বোন, বেশ সুন্দরী তো। আরে, এই জিনিসটা তো আমি নিজেই অ্যাড করেছি, ঠিক আছে। তারপর সে বলে, তাহলে এখন ড্র্যাগন প্যাটার্নটা একটু অ্যাক্টিভেট করা উচিত। একটু মজা না নিলে হয়? রোজের সাথে একটু দুষ্টুমি করলেই তো আসল মজা, না হলে কিসের আনন্দ? এরপর সে বলে, আমি বলছি 10 দিনের জন্যই, তারপর তো রোজের মার খেয়ে আবার অজ্ঞান হয়ে যাব। এরপর রেড ড্র্যাগন বলে, এখন ড্র্যাগন ক্ল্যানগুলো বেশ অস্থির অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, আর রেড ফ্লেম ড্র্যাগনদের পরিবারও এখন বেশ সক্রিয় হয়ে উঠেছে, কিন্তু ওদের কোনো কিং নেই। তখন রোজ জিজ্ঞেস করে, কনস্ট্যান্ট কি ফিরে এসেছে? সে কি কিং হওয়ার জন্য প্রস্তুত? রোজ এই প্রশ্নটা তার বোনকে করে, কিন্তু তার বোন উত্তর দেয়, না, কনস্ট্যান্ট এখনও পাওয়া যায়নি। বহু বছর ধরে তাকে আর দেখা যায়নি। সে কোথায় আছে কেউ জানে না। কনস্ট্যান্ট খুবই শর্ট টেম্পার্ড লোক, তার সামনে কেউই টিকে থাকতে পারে না, কারণ সে খুব তাড়াতাড়ি রেগে যায় এবং সম্ভবত সে নিজের টেরিটরি বাড়ানোর সুযোগ খুঁজছে। আর কখনো যদি সামান্য সুযোগও পায় টেরিটরি বাড়ানোর, তাহলে সঙ্গে সঙ্গেই সেটা বাড়াতে শুরু করবে। এসব কথাবার্তা চলছিল, ঠিক তখনই রোজের উপর ড্র্যাগন প্যাটার্ন অ্যাক্টিভেট হয়ে যায়। রোজ বলে, এই সময়েই এটা করতে হবে নাকি? কি ধরনের লোকে? তখন রোজের বোন তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমার সাথে কিছু ভুল হচ্ছে নাকি? রোজ বলে,
না না, কিছুই ভুল হয়নি। হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেছে। অপেক্ষা করো, আমি একটু পরেই আসছি। তারপর রোজ বলে, ড্যাম ড্র্যাগন স্লেয়ার, এত সাহস তোমার আমাকে অপমান করার। এদিকে আমাদের এমসিকে দেখানো হয় সে আরামে হেঁটে এসে চেয়ারের ওপর বসে পড়ে। তখন রেড ড্র্যাগন বলছিল, এই পরিস্থিতিতে আমাদের বর্ডার আরও শক্তিশালী করতে হবে, সিকিউরিটি বাড়াতে হবে, আমি অনেক নতুন লোক তোমার কাছে পাঠাবো। কিন্তু রোজ তার কথায় মনোযোগ দিচ্ছিল না। সে ভাবছিল, এই ড্র্যাগন প্যাটার্নের এফেক্ট দিন দিন অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে, এর প্রভাব আমার ওপর খুবই স্ট্রং হচ্ছে আর ক্রমাগত বাড়ছে। আমি যতই এটাকে থামাতে চাইছি এর প্রভাব ততই বেড়ে যাচ্ছে। এখন আমি কি করব? তখন রেড ড্র্যাগন রোজকে বলে, তোমার মুখ লাল হয়ে গেছে, কি হয়েছে তোমার, কেন এমন অবস্থা? রোজ বলে, দিদি, আমার একটু জরুরি কাজ আছে, খুবই দরকারি, আমাকে এখনই যেতে হবে। প্লিজ আমাকে 20 মিনিট সময় দিন, আমি গিয়ে কাজটা শেষ করে ফিরে আসব। আপনি ততক্ষণ এখানে অপেক্ষা করুন। রেড ড্র্যাগন বলে, ঠিক আছে, যাও, তোমার যা কাজ আছে দ্রুত শেষ করে ফিরে এসো। এরপর রোজ দৌড়াতে দৌড়াতে সেখান থেকে বেরিয়ে যায় আর বলে, ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, আমি 5 মিনিটের মধ্যেই ফিরে আসব, কাজটা শেষ করেই আসছি। তখন রোজের বোন বলে, হ্যাঁ, ড্র্যাগন প্যাটার্ন নিয়ে খেলছে এরা, কি মজার ব্যাপার। বোনটা বুঝে যায় যে রোজ ড্র্যাগন প্যাটার্নের কারণেই এমন আচরণ করছে। এদিকে আমাদের এমসি চিল করে বসে থাকে আর বলে, রোজ, দেখি তুমি আর কতক্ষণ এটা সহ্য করতে পারো, দেখো কত মজা হবে, তোমার বোনের সামনে তোমার অপমান হতে চলেছে। কিন্তু ঠিক তখনই রোজ দেয়াল দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে আর বলে, এই লিওন, তুমি কি করছো? লিওন বলে, হ্যাঁ, তুমি এত তাড়াতাড়ি চলে এলে কি করে? রোজ বলে, আমি আমার বোনের সামনে ছিলাম আর তুমি এই সময়টাই বেছে নিলে আমার উপর ড্র্যাগন প্যাটার্ন ব্যবহার করার। তুমি কি আমার বোনের সামনে আমাকে অপমান করতে চাও? তখন এমসি মনে মনে ভাবে, এখন সবচেয়ে ভালো কাজ হলো নিজেকে ইনোসেন্ট আর একটু বোকা বানিয়ে দেখানো। এরপর এমসি নিষ্পাপ চোখ বানিয়ে বলে, এতে ভুলটা কোথায়? সে বলে, আমি তো শুধু আমার প্রিয় স্ত্রীকে দেখতে চাই, আর আমার প্রিয় স্ত্রী আমার সাথে এমন ব্যবহার করছে, আমাকে সময়ই দেয় না। এই বলে সে কান্নাকাটি শুরু করে এবং তাকে বোকা বানানোর চেষ্টা করে। তখন রোজ বলে, আচ্ছা, এবং তাকে ছেড়ে দেয়। তার মুখের ভাব দেখে রোজ একটু নরম হয়ে যায়। তারপর সে তার গলা ছেড়ে দেয়। রোজের মুখটা খুব লাল হয়ে যায় এবং সে খুব লজ্জা পেতে থাকে। তখন এমসি বলে, দেখছে এটা কাজ করেছে। তারপর সে ভাবে, এটা ভীষণই বিরক্তিকর। এত নোংরা চিন্তা তুমি কিভাবে নিজের মনে রাখতে পারো? তুমি কতটা নির্লজ্জ! আর আমার ব্যাপারে এমন নোংরা চিন্তা করতেই বা পারো কিভাবে? রোজ মনে মনে ভাবে, আমি তো ওর সাথে ডিল করতে এসেছিলাম, কিন্তু ওর কয়েকটা কথাতেই আমি কিভাবে এতটা বিচলিত হয়ে গেলাম? ও এমনই বা কে আমার সামনে? তারপর রোজ মনে মনে বলে, এই মুহূর্তে তুমি ভাগ্যবান, কারণ আমি এখনো খুব বেশি রেগে যাইনি। পরের বার তুমি এমন করলে আমি তোমাকে একদম পিষে ফেলব। তারপর সে ভাবে, আমি একটু ভয়ই পেয়ে গেছি, মনে মনে বলে। এদিকে এমসি ভাবে, ডার্টি কথাগুলোই ওকে হেল্পলেস বানাতে পারে। ড্র্যাগন প্যাটার্ন এতটাই শক্তিশালী যে কয়েকটা নোংরা শব্দেই ওকে দুর্বল করে দিতে পারে। এমসি নিজের বুকে হাত রেখে বলে, যখনই আমি ওর মুখটা মনে করি আমার হৃদয় এত জোরে ধকধক করে কেন? আমার সাথে এমনটা কেন হচ্ছে? তারপর এমসি বলে, ননসেন্স, এগুলো সব বাজে কথা। এই বলে সে নিজের গালে 2 চড় মারে এবং বলে, আমার মেয়েরা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, ওদের পড়াতেও তো হবে। এরপর দেখানো হয় মিউয়ের দৃশ্য। সে ঘুমিয়ে পড়েছে আর নোর কাগজের ওপর লিখছে। ভিডিও এখানেই শেষ, আর যদি পরের ভিডিও চাও তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে।